কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ফের আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের। আগ্রাসনের জবাব দেবে তেহরান, হরমুজে জাহাজ চলাচল নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য। হামাস অস্ত্র ছাড়তে রাজি হলেও গাজায় থামছেই না ইসরায়েলি নৃশংসতা। বিমান ও ড্রোন হামলায় নিহত ৩, আহত অনেকে। নিরস্ত্রীকরণের পথ কঠিন মানছেন ট্রাম্পও। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা জোরদার, আকাশ প্রতিরক্ষা খাতে মার্কিন সহায়তা চেয়েছে কিয়েভ। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের সিদ্ধান্ত দেয়নি ওয়াশিংটন। ৭,০০০ অবৈধ অভিবাসীর ঝলে নজিরবিহীন সংকট স্পেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭। প্রবেশকারী বেশিরভাগই ফিরে গেছে মরক্কো, দাবি মাদ্রিদের। পাসপোর্ট পরীক্ষা চালু করল ইতালি। মধ্যপ্রাচ্যে নয়া কৌশল ইরানের, কুয়েতে গুড়িয়ে দিল একাধিক আমেরিকান ঘাঁটি। ইরানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি? আমেরিকার $৩০০ মিলিয়ন যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, পাল্টা প্রতিক্রিয়ায় কি বলছে মার্কিন যুক্তরাষ্ট্র? এক রাতেই ইউরোপে ঢুকলো ৪৯,০০০ মানুষ। স্পেনের মতো দেশে কিভাবে এই নজিরবিহীন কাণ্ড ঘটালো তারা? কুয়েতের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। গুড়িয়ে দিয়েছে আহমদ আল জাবের বিমান ঘাঁটির মার্কিন যুদ্ধবিমান এবং ড্রোন হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জামের গুদাম। কুয়েতের আল সালিম বিমান ঘাঁটিতেও প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। বেসামরিক নাগরিক হত্যার চরম মূল্য দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। গেল কয়েকদিনের হামলায় ইরানের প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে কুয়েত। আর এতেই প্রশ্ন উঠেছে, দেশটিতে কেন সবচেয়ে বেশি হামলা চালাচ্ছে ইরান? কুয়েতে এক ঝাঁক ড্রোন হামলা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অপারেশন থান্ডারবোল্টের ২৭তম ধাপে লক্ষ্যবস্তু করা হয়েছে কুয়েতের মার্কিন বিমান ঘাঁটি আহমেদ আল জাবের ও কৌশলগত মার্কিন ঘাঁটি আল সালেম। শুক্রবারের এ হামলার পর দেয়া এক বিবৃতিতে ইরান জানিয়েছে, কেশম দ্বীপে বেসামরিক স্থাপনায় হামলার জবাবে ঘাঁটি দুটিতে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। হামলায় মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জামের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি আইআরজিসির। তবে বরাবরের মতো অহংকারী মার্কিন বাহিনীর মিথ্যাচার কমেনি। আমেরিকা ও তার মিত্ররা ক্ষয়ক্ষতি এবং হতাহতদের প্রকৃত তথ্য গোপন রাখতে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে বলেও দাবি করেছে ইরান। মার্কিন হামলার জবাবে দ্বিতীয় দফার এ যুদ্ধে তুলনামূলকভাবে উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতে সবচেয়ে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান। প্রশ্ন উঠেছে, কেন এ দেশটিতেই এত হামলা চালাচ্ছে ইরান? তেহরান শুরু থেকেই উপসাগরীয় অঞ্চলকে সতর্ক করে আসছে যেন মধ্যপ্রাচ্যের কোনো দেশের ঘাঁটি ব্যবহার করে মার্কিনীরা হামলা চালাতে না পারে। অথচ প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের বিষয়টি মাথায় না রেখেই মিত্র আমেরিকাকে সহায়তা করে আসছে বাহরাইন, জর্ডান ও কুয়েতের মতো দেশ। তবে বরাবরই এই বিষয়টি অস্বীকার করে আসছে উপসাগরীয় দেশগুলো। তেহরানের দাবি, সতর্কতার পরও কুয়েতের ঘাঁটি ব্যবহার করে ইরানে বেসামরিক মানুষের উপর চালানো হচ্ছে হামলা। তাই দেশটির মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা তেহরানের বৈধ লক্ষ্যবস্তু। তাই বিশ্লেষকদের ধারণা, দ্বিতীয় দফার এ যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কুয়েত। এমনকি এ হামলায় বেড়েছে হতাহতের সংখ্যাও। বিশ্লেষকদের মতে, কুয়েতের স্থাপনায় কৌশলগত কারণে হামলা জোরদার করেছে আইআরজিসি। এমনকি এসব ঘাঁটি ব্যবহার করে ভবিষ্যতে ইরানে হামলা চালানো হতে পারে বলে এ সকল স্থাপনার সক্ষমতা দুর্বলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে চালানো হচ্ছে হামলা। সারা বিশ্বে মানবতার পাঠ পড়ানো আমেরিকাই করে যাচ্ছে একের পর এক যুদ্ধাপরাধ। যুদ্ধ আইন অনুযায়ী বেসামরিক স্থাপনায় হামলা অবৈধ হলেও একাধিকবার ইরানের সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ওয়াশিংটন। সর্বশেষ কেশম দ্বীপে মার্কিন বিমান বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি বেসামরিক ভবন। এ হামলায় মার্কিনীরা হত্যা করেছে অন্তত ৩ জন বেসামরিক নাগরিককে। মার্কিন এ হামলার জবাবেই কুয়েতে নতুন করে চালানো হয় ড্রোন হামলা। তেহরান এ হামলাকে আন্তর্জাতিক মানবিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। এছাড়া দেশটির পার্লামেন্ট স্পিকার ও আলোচনার প্রধান সমন্বয়ক বাগের গালিবাফ হুঁশিয়ার করে বলেন, বেসামরিক নাগরিকের রক্তের চরম মূল্য দিতে হবে আমেরিকাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রতিদিন নতুন নতুন অপরাধ করে নিজেদের হাত কলঙ্কিত করছে। কেশম দ্বীপে বেসামরিক বাড়িঘরের উপর সন্ত্রাসী হামলাটি মিনাব ও লামের দেশ সংগঠিত অপরাধেরই ধারাবাহিকতা। আরো বলেন, আমেরিকানরা যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে নিরীহ মানুষের রক্ত ঝরাতে অভ্যস্ত হয়ে গেছে। এদিকে উপসাগরীয় অঞ্চলে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় ইসরায়েল ও আমেরিকাকে অভিযুক্ত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানান, মধ্যপ্রাচ্যে গণহত্যা, যুদ্ধাপরাধ, আগ্রাসন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনকে প্রধান দায়ীপক্ষ হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করতে।
আমেরিকার 3টি অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান সম্পূর্ণ ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। $300 মিলিয়নেরও বেশি মূল্যের এই যুদ্ধ বিমান ধ্বংসের খবর সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেন্টকম। তবে সংঘাতের খবর ছাপে এখন বড় হয়ে উঠছে প্রচারের লড়াই। মার্কিন বাহিনীর এত বড় ক্ষতি কি সত্যিই ঘটেছে, নাকি এটি কেবলই তেহরানের মনস্তাত্ত্বিক যুদ্ধ? উঠেছে সেই প্রশ্ন। জর্ডানের একটি মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকার 3টি F-35 যুদ্ধ বিমান পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী এই জঙ্গি বিমানের এক একটির মূল্য $100 মিলিয়ন বা 12,300 কোটি টাকার বেশি। দুর্ধর্ষ যুদ্ধ বিমানগুলোর দাম এত বেশি হওয়ার অন্যতম কারণ রাডার ফাঁকি দিয়ে শত্রুর উপর বিধ্বংসী আঘাত হানার সক্ষমতা। IRGCর দাবি সত্য হলে এক আক্রমণেই $300 মিলিয়ন যুদ্ধ বিমান, সেনা ও প্রযুক্তিবিদ হারিয়েছে মার্কিন বাহিনী। ইরানের এমন বিস্ফোরক দাবি বরাবরের মতোই নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এখন প্রশ্ন হলো, 3টি F-35 কি সত্যিই ধ্বংস হয়েছে? ইরানের কেশম দ্বীপে আমেরিকার সাম্প্রতিক বিমান হামলার বদলা নিতেই মার্কিন ঘাঁটিতে আঘাতের পদক্ষেপ নেয় তেহরান। জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে চালানো হামলায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে IRGC। তবে F-35 যুদ্ধবিমান ধ্বংসের বিষয়টি স্বীকার করেনি ওয়াশিংটন। সরাসরি ইরানের দাবি নাকচ করে দিয়ে সেন্টকম জানিয়েছে ইরানি হামলায় কোনো মার্কিন বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়নি। IRGCর ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হয়তো প্রতিহত করা হয়েছে, নয়তো নির্ধারিত লক্ষ্যেই পৌঁছায়নি। তবে ইরান যদি 3টি F-35 ধ্বংস করে থাকে, তাহলে সেটি হবে আমেরিকার জন্য বিরাট বড় এক ধাক্কা। মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত এখন শুধু ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়ছে গোটা অঞ্চলে। ইরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল জর্ডান মাঝ আকাশেই ধ্বংস করার দাবি করেছে। মার্কিন ঘাঁটিতে IRGCর প্রতিশোধমূলক হামলায় অবশ্য চুপ করে বসে নেই আমেরিকা। ইরানের একাধিক সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত মার্চ মাসেও একটি F-35 বিধ্বস্ত হয়েছিল ইরানি হামলায়। তখন যুক্তরাষ্ট্র স্বীকার করেছিল ঘটনাটি। এবার তারা পুরোপুরি অস্বীকার করছে। তাহলে কি এবার নিজেদের বড় কোনো ক্ষতির কথাই লুকাচ্ছে ওয়াশিংটন? ইসরায়েল আমেরিকার শুরু করা যুদ্ধে ক্রমেই জড়িয়ে পড়ছে জর্ডান, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা। ইসরায়েলি বাহিনী নিয়মিত লেবানন, সিরিয়া ও গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে জ্বালানি সরবরাহের প্রধান নৌপথ হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকার ফলে চাপের মুখে আছে পুরো বিশ্বের অর্থনীতি। এমন উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান ও ওমানের মতো দেশগুলো মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, পাল্টাপাল্টি লড়াই বন্ধ না হলে পুরো মধ্যপ্রাচ্যই চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে। ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে 3টি F-35 ধ্বংসের দাবি করেছে ইরান, কিন্তু সেই দাবি পরিষ্কার ভাষায় অস্বীকার করেছে আমেরিকা। কোন পক্ষের কথা সত্যি সেটা এখনো নিশ্চিতভাবে জানার কোনো উপায় নেই। ইরান বলছে তারা আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান F-35 ধ্বংস করে দেখিয়ে দিয়েছে, শত্রুদের ছাড় দেয়া হবে না। অন্যদিকে এই যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, আমেরিকার ভেতরেই মানুষ প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। তাহলে কি অস্ত্রের যুদ্ধের পাশাপাশি প্রচারের যুদ্ধেও ইরানের কাছে হেরে চলেছে যুক্তরাষ্ট্র? হামাস অস্ত্র ত্যাগে রাজি হলেও গাজা জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিমান ও ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হামাসের নিরস্ত্রীকরণ চুক্তিতে সন্তুষ্ট ইসরায়েল, তবে পরিস্থিতি জটিল হয় এর বাস্তবায়নের পথে উত্থান পতন থাকতে পারে বলে স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই চুক্তি নিয়ে ইসরায়েলে শুরু হয়েছে নতুন করে তীব্র বিতর্ক। হামাসের অস্ত্র ত্যাগে রাজি হলেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সালাহ আল-দিন সড়কে বিমান হামলার পাশাপাশি দেইর আল বালা ও ইন্টেলিজেন্স সদর দফতর এলাকায় ড্রোন হামলায় নারী শিশু সহ হতাহত হয়েছেন অনেকে। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, গত এক সপ্তাহে 200 জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল অর্থ ও অস্ত্র তৈরির সরঞ্জাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার ঘোষিত বোর্ড অব পিসের মধ্যস্থতায় গাজায় হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ নিয়ে হওয়া চুক্তিতে ইসরায়েল সন্তুষ্ট। যদিও তিনি স্বীকার করেন, পরিস্থিতি জটিল হওয়ায় বাস্তবায়নের পথে উত্থান পতন থাকতে পারে। ট্রাম্প জানান, ধাপে ধাপে হামাসের নিরস্ত্রীকরণের সঙ্গে সমন্বয় করে গাজা থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ও নতুন একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী যৌথভাবে গাজার নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
অন্যদিকে কোনো সন্দেহ বা বাধা সৃষ্টি না করে সব পক্ষকে রোডম্যাপ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব। তার ভাষায় এখনই চুক্তির প্রতিশ্রুতিগুলো বাস্তবে কার্যকর করার সময়। রোডম্যাপ অনুযায়ী গাজার বেসামরিক প্রশাসনের দায়িত্ব নেবে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজি। সংস্থাটি ভারী অস্ত্র, অস্ত্র উৎপাদন কেন্দ্র, অস্ত্র ভান্ডার ও সুড়ঙ্গ নিষ্ক্রিয় এবং সংরক্ষণের প্রক্রিয়া তদারকি করবে। তবে কোনো অস্ত্রই ইসরায়েল বা অন্য কোনো পক্ষের কাছে হস্তান্তর করা হবে না। তবে এই পরিকল্পনা নিয়ে ইসরায়েলের ভেতরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। দেশটির সাবেক চিফ অব আর্মি স্টাফ গাদি আইনজেটকর অভিযোগ করেছেন, প্রস্তাবিত চুক্তি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষিত যুদ্ধের লক্ষ্য থেকে সরে এসেছে। তার দাবি, হামাসকে পুরোপুরি নির্মূল না করেই যুদ্ধের ইতি টানার চেষ্টা ভবিষ্যতে নতুন নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে এবং এটি ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। শিউলি রোজা, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে ইউক্রেনীয়। জবাবে রাশিয়ার শীর্ষ অনলাইন প্রতিষ্ঠানে ড্রোন হামলা করেছে ইউক্রেন। এতে ওই প্রতিষ্ঠানটির ডজনের বেশি গুদাম ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আকাশ প্রতিরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে কিয়েভ, যদিও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি ওয়াশিংটন। ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের ক্রিভিলি শহরের উপকণ্ঠে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামটিতে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। রাজধানী কিয়েভে নতুন করে হামলার আশঙ্কায় হাজারো মানুষ রাত কাটিয়েছেন মেট্রো স্টেশনে। ইউক্রেনের দাবি, পশ্চিমা সরবরাহকৃত অ্যান্টি ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির সুযোগ নিচ্ছে রাশিয়া। অন্যদিকে রাশিয়ার শীর্ষ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ড ফেরিজের প্রতিষ্ঠাতা তাতিয়ানা কিম অভিযোগ করেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় তাদের 1 ডজনের বেশি গুদাম ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, এসব হামলার লক্ষ্য ছিল রাশিয়ার ভোক্তা অর্থনীতিতে আঘাত হানা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। তবে ইউক্রেনের দাবি, রুশ বাহিনীর সরবরাহ ব্যবস্থায় ভূমিকা রাখার কারণেই প্রতিষ্ঠানটির স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। তার ভাষায়, এমন প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে ওয়াশিংটনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে সাম্প্রতিক রুশ হামলা, ইউক্রেনের জরুরি আকাশ প্রতিরক্ষা চাহিদা এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের মধ্যে ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ বাড়ছে। কিয়েভে হাজারো মানুষ বিক্ষোভ করে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে পুনর্বহালের দাবি জানিয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তার নেতৃত্বে ড্রোন উৎপাদন, সামরিক প্রযুক্তি উন্নয়ন এবং প্রতিরক্ষা খাতের সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলেই মনে করছেন তারা। শিউলি রোজা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। সংঘাত বন্ধের আলোচনায় আস্থা হারানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালী দিয়ে ইরানের অনুমোদিত নৌপথ এড়িয়ে কোনো জাহাজকে চলাচল করতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছে তেহরান। তবে ইরানের এমন অবস্থান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার কুয়েতের আহমাদ আল জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বিমান হামলায় হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ও সামরিক সরঞ্জাম রক্ষণাগারকে লক্ষ্যবস্তু করা হয়। কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি তেহরানের। হরমুজ প্রণালী নিয়ে কঠোর অবস্থান ধরে রেখেছে ইরান। দেশটি বলছে, তাদের অনুমোদিত নৌপথ এড়িয়ে কোনো জাহাজকে চলাচল করতে দেয়া হবে না। একই সঙ্গে হরমুজের নিয়ন্ত্রণাধীন জলসীমা নিয়ে ওমানের সঙ্গে আইনি আলোচনা চলছে। তেহরানের দাবি, চলমান সংঘাতের মধ্যে এই কৌশলগত নৌপথের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ আন্তর্জাতিক নৌপথ এবং এটি ইরানের নিয়ন্ত্রণে নয়। এদিকে ইরানের সঙ্গে চলমান আলোচনায় আস্থা হারাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও তার বিশ্বাস, শেষ পর্যন্ত তেহরান যুদ্ধের অবসানে সমঝোতায় পৌঁছাবে। ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প বলেন, কয়েক মাসের মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়েছে। একই বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, বিশ্বজুড়ে ইরানের সম্পদ খুঁজে বের করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। শিউলি রোজা, সময় সংবাদ। স্পেনের ছিটমহল সিউতায় পৌঁছানোর চেষ্টা অন্তত 57 অভিবাসীর মৃত্যু হয়েছে। মরক্কো থেকে প্রায় 7,000 মানুষের প্রবেশে শহর জুড়ে তৈরি হয়েছে এক
নজিরবিহীন সংকটে। যদিও মাদ্রিদের দাবি বেশিরভাগ অবৈধ প্রবেশকারী মরক্কো ফিরে গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি স্পেন সরকারের দুর্বল আইন ও ব্যর্থ অভিবাসন নীতির কারণেই এই সংকটে পড়েছে দেশটি। স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় অভিবাসীদের নজিরবিহীন ঢল বড় ধরনের মানবিক ও রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। মাত্র একদিনে মরক্কো থেকে প্রায় 60,000 মানুষ সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়। অধিকাংশই সাগরে ডুবে কিংবা সীমান্তের ব্রেক ওয়াটার পার হওয়ার সময় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন। 85,000 জনসংখ্যার ছোট্ট শহরটি কয়েক ঘন্টার মধ্যেই কার্যত অচল হয়ে পড়ে। সেউতা সফরে গিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘটনাটিকে স্পেনের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন হিসেবে বর্ণনা করেন। তার অভিযোগ, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়কে কাজে লাগিয়ে মানব পাচারকারী চক্রগুলো এই গণ অনুপ্রবেশের সুযোগ তৈরি করেছে। তিনি জানান, যাদের স্পেনে থাকার আইনি অধিকার নেই তাদের দ্রুত শনাক্ত, নিবন্ধন ও বহিষ্কারের জন্য অস্থায়ী গ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি সমুদ্রপথে সীমান্ত আরও স্পষ্ট করতে ব্রেকওয়াচের কাছে ভাসমান বয়া স্থাপন করা হবে। অন্যদিকে মরক্কো সরকার এই ঘটনার জন্য অপরাধী চক্রকে দায়ী করে বলেছে, সীমান্ত ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা অব্যাহত রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্পেনে যা ঘটেছে তা যেন একটি দেশের উপর আক্রমণের মতো। এ সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন বামপন্থী সরকারের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তার দাবি, দুর্বল আইন ও ব্যর্থ অভিবাসন নীতির কারণে স্পেনে এই সংকট পড়েছে। তিনি সতর্ক করে বলেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জয়ী না হলে যুক্তরাষ্ট্র ও স্পেনের মতো অভিবাসী ঢল নামতে পারে। শিউলি রোসা, সময় সংবাদ। মরক্কো উপকূলের স্পেন নিয়ন্ত্রিত শহর সেউতায় ঘটে গেছে অভিবাসনের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। সাতরা এবং কাটাতার পেরিয়ে এক রাতে প্রায় 49,000 মানুষ অনুপ্রবেশ করেছে স্বপ্নের ইউরোপে। হাজার হাজার মানুষের এই ঢল ঠেকাতে হিমশিম খাচ্ছে স্পেন এবং মরক্কো। সীমান্ত পার হতে গিয়ে একের পর এক মৃত্যুর খবরে এখন আতঙ্ক চারিদিকে। এই মরণ ফাঁদ থেকে খালি হাতে ফিরে আসা অভিবাসীরা বলছেন, ইউরোপের সীমান্ত এখন কেবলই এক মৃত্যুর নাম। এক রাতের মধ্যে ইউরোপে ঢুকে পড়ল প্রায় 49,000 মানুষ। মরক্কো উপকূলে অবস্থিত স্পেনের ছোট শহর সেউতা সীমান্ত দিয়ে সাঁতরে হেঁটে ঠেলাঠেলি করে স্পেনের ভূখণ্ডে পা রাখে এসব অভিবাসন প্রত্যাশী। ইউরোপের অভিবাসন ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা আগে কখনো দেখা যায়নি। বিপুল সংখ্যক জনতার মানব স্রোত আছড়ে পড়তেই গোটা ইউরোপ জুড়ে হুলস্থুল পড়ে যায়। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 24 ঘন্টায় 49,000-এর বেশি মানুষের অবৈধভাবে সীমান্ত টপকানোর কথা জানালেও পরে সরকারি ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয় এই তথ্য। মরক্কো সীমান্তের নিকটবর্তী অঞ্চল স্পেনের সেউতা ও মেরিলা শহর দুটি পুরো ইউরোপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফ্রিকা মহাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত হওয়ায় এই দুটি শহর সবসময়ই মারাত্মক ঝুঁকিপূর্ণ। এখানে অভিবাসন প্রত্যাশীদের ভিড় লেগে থাকলেও একদিনে এত বিশাল সংখ্যক অনুপ্রবেশের রেকর্ড আর নেই। সীমান্তের ভয়াবহ অভিজ্ঞতা শেষে অনেকেই এখন হতাশা নিয়ে মরক্কোতে ফিরে যাচ্ছেন। সত্যি বলতে আমি কেন যে এখানে এসেছিলাম তা নিজেও জানি না। আমি এখন সোজা বাড়ি ফিরে যাচ্ছি। ব্যাপারটা খুবই সোজা, এই মুহূর্তেই ফিরছি। গতকাল দুপুরের পর থেকে আমার পেটে একটা দানাও খাবার পড়েনি, যদিও সাথে কিছু টাকা এনেছিলাম, তবে সেটা কেবল ট্যাক্সি আর আনুষঙ্গিক খরচের জন্য। ব্যাস এতটুকুই, এর বেশি আর কিছু বলার নেই আমার। এখন পর্যন্ত একটুকু ঘুমাতে পারিনি। আমরা যা করছিলাম তা মোটেও ঠিক কাজ নয়, আর এতে কোনো আনন্দও নেই। তার উপর এখানে তো মানুষ মারা যাচ্ছে। আমি হাত জোর করে অনুরোধ করছি, যারা এখনো আসনি দয়া করে এসো না, এই ভুলটা করো না। বর্তমান পরিস্থিতিতে চরম বিপর্যয়ের মুখে পড়েছে পুরো সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা। পরিস্থিতি সামাল দিতে স্পেন ও মরক্কো সীমান্ত প্রাচীর আরও শক্ত করেছে। আকস্মিক অনুপ্রবেশের এই ঘটনার জেরে পুরো ইউরোপ জুড়ে তীব্র ক্ষোভ ও বিভাজন তৈরি হয়েছে। ইতালি ইতিমধ্যে ইউরোপের অভ্যন্তরীণ সীমান্ত চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছে। অন্যদিকে সীমান্তে কড়া নিয়ন্ত্রণ চেয়েছে ফ্রান্স। স্বপ্নের মহাদেশ ইউরোপে পৌঁছানোর বিপজ্জনক চেষ্টা এখন রূপ নিয়েছে এক ভয়াবহ মানবিক সংকটে। তীব্র দাবদাহে বিপর্যস্ত জার্মানি। চলতি বছর গরমজনিত কারণে দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত 10,000 মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। শুধু জুলাই মাসেই দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যা ইতিহাসের অন্যতম সর্বোচ্চ। জার্মানির জনস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউট জানিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত দাবদাহজনিত কারণে হাজারো মানুষের মৃত্যু হয়েছে।
চরম গরমের প্রভাব পড়েছে দেশের নদীপথ পরিবহনেও। দীর্ঘদিন বৃষ্টির অভাবে নদ নদীর পানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে, কোথাও কোথাও জেগে উঠেছে চর, ফলে পণ্যবাহী জাহাজ স্বাভাবিক চলাচল করতে পারছে না। এতে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি জাহাজ পরিবহন খাতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। জার্মানি তো সেই গরমের তীব্রতা বেড়ে যাচ্ছে এবং ইউরোপের সবগুলো দেশগুলোতেই তীব্রতা বেড়ে যাচ্ছে। এখন যে তাপমাত্রা 35-36 ডিগ্রি, আমাদের বাংলাদেশি ভাইয়েরা যে কাজ করতেছে তাদের খুবই কষ্ট হইতেছে। দিনের বেলা প্রচন্ড গরম, ওরকম রাতের বেলা তাপমাত্রা হঠাৎ ড্রপ করে প্রায় 13 ডিগ্রি, সামটাইমস 15-17 ডিগ্রি। ফ্রান্স, স্পেন ও গ্রিসে ছড়িয়ে পড়া দাবানলের ঝুঁকি বিবেচনায় জার্মানিতেও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, দমকল বাহিনী ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সম্ভাব্য অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ম্যার্স প্রশাসন। জার্মানির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমে স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন তাপ প্রবাহের ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। দাবদাহে জ্বলছে প্রতিবেশী দেশ ফ্রান্স, স্পেন, তুরস্ক এবং গ্রিস। পুড়ে ছাই হচ্ছে ঘরবাড়ি, বন জঙ্গল এবং ফসলি জমি। একদণ্ড শান্তি নেই জার্মানিতেও। তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত প্রায়। দ্রুত শুকিয়ে যাচ্ছে নদী, খালবিল এবং জলাধার। হুমকির মুখে প্রাণ এবং প্রকৃতি। তাই দ্রুত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধ করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন জার্মানির পরিবেশবাদীরা।